সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুর্দান্ত সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। আপু, আজ তো আমরা অনেক আলোচনা করবো আপনাকে পেয়েছি, কিন্তু শুরুতেই কেন জানি আপনাকে দেখে আমার গান শুনতে ইচ্ছে করছে। কোন গানটি শুনতে চাই? আপনি কি গান শুনতে চান? কোন গানটি শুনতে চাই? আসলে আপনাকে পেলেই তো বাউল গানের কথাটা মনে পড়ে। একটা কি বাউল গান শুনে শুরু করা যায়? অবশ্যই গাওয়া যায়, যেহেতু আমি লোকঙ্গিকের গানটাই বেশি গেয়ে থাকি সচরাচর, অবশ্যই গাওয়া যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়, তোমারে দেখিবার মনে চায়। দেখা দাও আমায়, তোমারে দেখিবার মনে চায়। বহু রূপ মহিমা তোমার, তুমি রূপের মূরতি। দেখতে শোভা মনোলোভা, তাই তো করি আরতি। তোমারে দেখিয়া একবার জল ঢেলে দেবে দোনায়। তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও আমায়। তোমারে দেখিবার মনে চায়। বাহ, চমৎকার। আপনার কণ্ঠে তো সব ধরনের গানই মোটামুটি শোনা হয়েছে, ভালোই লাগে। বাউল গানের প্রতি যে আবেগটা দিয়ে আপনি গান এবং ফোক গান পাশাপাশি যেভাবে আপনি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেন, এই যে ভালোবাসাটা, এই যে বাউলের প্রতি, ফোকের প্রতি যে সাধনাটা, এটা কবে থেকে শুরু হয়েছিল আপনার জীবনে? ছোটবেলা থেকে যখন সাইজির গানের কিছু লিস্ট আব্বু করে দিত গাইবার জন্য, বা লোকঅঙ্গিত যে গানগুলোর লিস্ট থাকতো, গাইতে গাইতে দেখলাম যে আমি এই গানগুলো আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছি। বুঝতে যখন শিখলাম যে আমি লোকসঙ্গীতই গাচ্ছি, এরপরে আমার আসলে মনে হলো যে এইটাই আমি একটু ভালোবেসে গাই। যেহেতু আমি গাইতে ছোটবেলা থেকেই গাচ্ছি, তো এই জিনিসটা মনে হলো যে মন থেকে গাইলে এটাই আমার সাথে মনে হয় যায়, বা আমার কমফোর্ট জোন এইটাই। আচ্ছা, এই পর্যন্ত গান করে যাচ্ছেন, গানের সাথে যুক্ত আছেন, কি মনে হয় শুদ্ধ গানের চর্চা কতটুকু করা হচ্ছে? শুদ্ধ গানের চর্চা আসলে যে যার জায়গা থেকে যতটুকু করতে পারে। আমি শিখিয়ে যদি একজনকে চর্চা করা, এটা একটা আলাদা ব্যাপার। আপনি নিজের জায়গা থেকে নিজে যতটুকু চর্চা করবেন, শুদ্ধ চর্চা, সেটা আপনার নিজের থেকে আসলে করতে হবে। আমার কানে একটা জিনিস খারাপ লাগলে বাকি 10 জনের কাছে সেটা ভালো লাগতেই পারে, সেটা তারা ভালো হিসেবে নিচ্ছে। আমার খারাপ লাগছে, কিন্তু এখানে আসলে করণীয় কিছু নাই। কেন নাই? একটা ডিভাইস আপনার কাছে, আপনি এই ডিভাইসটা দিয়ে অনেক কিছুই করতে পারছেন। মানে এত আমি উল্টাপাল্টাই বলবো, আসলে মাঝে মাঝে এমন কিছু কন্টেন্ট চোখের সামনে চলে আসে, এরপরে মনে হয় যে আদৌ কি এগুলো গান, বা এগুলো আদৌ গানের কথা। কথাই শুনতে ইচ্ছা করে না, কানে শোনার যে ব্যাপারটা, এটাই তো শ্রুতিমধুর লাগে না। তো চর্চার যে ব্যাপারটা, এটা আমার নিজের কাছ থেকে আমি যতটুকু না, আমি রুচিশীল না হলে তো আপনি আমাকে রুচিশীল করতে পারছেন না। তো ডিপেন্ডস করে যে আমি কি কন্টেন্ট দিচ্ছি, আমার রুচিবোধ আসলে কতটুকু, ওই জায়গাটা থেকে। আচ্ছা, এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ততা কেমন চলছে? কাজের ব্যস্ততা, আমরা তো একটু স্টেজে কম সরব আসলে। এখন আমাদের মঞ্চে কাজ করা কিছুটা কমে গেছে। তারপরেও ওই যে বললাম যে একটা ডিভাইস যেহেতু আমাদের কাছে, আমরা ফোন থেকে নিজের ইউটিউব চ্যানেল বলেন, পেজ বলেন, নিজের যে ব্যক্তিগত প্রোফাইল, সেখান থেকেও সবাই নানান ধরনের কন্টেন্ট দিচ্ছি। আমি নিজেও তার ব্যতিক্রম না, যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে। নিজের কিছু মৌলিক গানের কাজ হচ্ছে। আবার সম্প্রতি একটা গান রিলিজ হয়েছে লাল শাড়ি শিরোনামের, ওইটাও ফোক আঙ্গিকের অবশ্যই। এছাড়া আরও এবার একটু রক ফোক একটা গান আমার এরপরে আসবে, কারণ আমার দর্শকরা আমাকে সচরাচর একটু রিদমিক, বা হয় না যে ফোকের সাথে একটু ঢোল তবলা বাঁশির যে কম্বিনেশন বা ব্লেন্ডিংয়ের যে ব্যাপারটা, এটা থেকে একটু ডিফারেন্ট ট্র্যাক, মানে একটু রক ফোক হিসেবে আমার আরও একটা ট্র্যাক এবার আসবে। লাল শাড়িটা ছিল একদম একেবারে আমার কমফোর্ট জোনের, ওইটা থেকে একটু ডিফারেন্ট ঘরানার গান এবার মৌলিক যেটা আসবে আমার, এটা একটু ডিফারেন্ট ট্র্যাক। আচ্ছা, লাল শাড়ি মানে নামই একটা সুন্দর একটা শিরোনাম, সেখান থেকে আমরা দুটো লাইন শুনতে পারি কিনা? অবশ্যই গাইবো। গানটা আমার, কিছু গান থাকে না যে খুব আদরের বা যত্নের, তো গানটা আমার কাছে একদমই তাই। গানের কথা এবং সুর মেহেদী হাসান তামজিদ, সঙ্গীত আয়োজনে সালমান জাইম, আর গেয়েছি আমি। অল্প একটু গাইছি। উঠানে বৈশা রোদ পোহাবো তোমার লাগিয়া, উঠানে বৈশা রোদ পোহাবো তোমার লাগিয়া, আলতা রাঙা পাহাতে চুড়ি পরিয়া, আলতা রাঙা পাহাতে চুড়ি পরিয়া,
বন্ধু আইসো আইসো রে আমার লাইগা লাল শাড়ি নিয়া, উঠানে বৈশা রোদ পোহাবো তোমার লাগিয়া, আলতা রাঙা পাহাতে চুড়ি পরিয়া, আলতা রাঙা পাহাতে চুড়ি পরিয়া, বন্ধু আইসো আইসো রে আমার লাইগা লাল শাড়ি নিয়া। বাহ, সুন্দর, একদম সফট এবং মিউজিকের সাথে অবশ্যই এটা অন্যরকম একটা ভাইব দিবে। এটাই হচ্ছে এই গানের একটা এবং স্পেশাল। ভিডিওটাতে আমি প্রেজেন্ট থেকেছি। আমার মনে হয় যে আমার প্রত্যেকটা গানে আমি থাকলাম, অডিয়েন্স আমার গান শুনলো, আমাকেই দেখলো, মানে একটা ব্লেন্ডিং এর ব্যাপার যে আমি অবশ্যই, গাচ্ছি, অবশ্যই। দর্শকের কাছে এটাই পরিচিত হলো যে যার গান সেই উপস্থিত আছে, আমরা তাকে দেখছি, তারই গান শুনছে। আচ্ছা, এখান থেকে একটা বিষয় যেটা হয় যে আমরা একটা সময় আসলে গান শুধু শুনতাম সিডিতে, ডিভিডিতে অথবা রেডিওতে, ক্যাসেটে, কিন্তু এখন মানুষ দেখতে বেশি পছন্দ করে, আসলে শুধু শুনতে ভালোবাসেন না, দেখাটাও জরুরি, এবং সেখানে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন। কিন্তু অনেক আর্টিস্ট আছেন বা অনেক সিঙ্গার আছেন যারা আসলে চান একটু সুন্দরভাবে কোনো নামি দামি আর্টিস্টকে নিয়ে কাজ করাইতে। এই ব্যাপারগুলো বা এই যে পরিবর্তনটা যে এখন দেখতেও চান মানুষ, যে দেখার ক্ষেত্রে কি শোনার জায়গাটা কি কমছে কিনা? আমার কাছে এইটার উত্তর হচ্ছে শোনার জায়গাটা আসলে আমরা একটু কম, মনে হয় কনসেন্ট্রেশনটা আমাদের একটু কম থাকে। হয় না যে আপনার চোখের সামনে খুব চাকচিক্য একটা ব্যাপার আপনি দেখতে পাচ্ছেন, আপনার চোখ ওই জায়গাটাতে, সেখান থেকে অনেক সময় হয় যে শোনার যে ব্যাপারটা ওইটা একটু কনসেন্ট্রেশন লেভেল মনে হয় একটু পিছিয়েই থাকে, আমার যেটা মনে হয়। আর বললেন না যে অনেক নামি দামি মডেলস নিয়ে কাজ করে, এটা আমারও ইচ্ছা আছে, কারণ যারা এফোর্ড করতে পারে বা এক একজনের প্ল্যান এক এক রকম থাকে যে আমার গানে আমি অমুক নায়ক বা নায়িকা বা মডেলসদের নিব, তাহলে পাবলিসিটি যে একটা ব্যাপার, প্রমোশনের যে একটা ব্যাপার, এটাতেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আমি যেহেতু ইনভেস্ট করছি বা আমি গান গাচ্ছি, আমাকে যুগের সাথে তাল মিলিয়ে এটা চিন্তা করতে হবে যে আমার গানটা আলটিমেটলি একটা জায়গায় দাঁড় করানোর জন্য, রাইট? বাট আমি যদি শুধু গানের জায়গায় রেখে চিন্তা করি, তাহলে আমি সবসময় বলবো অডিওতে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। আগে গান শোনার ব্যাপার, তারপরে দেখার বিষয়টা যুগের সাথে তাল মিলিয়ে পুরো উল্টা হয়ে গেছে এখন। আগে দেখি পরে শুনছি, ভিডিওটা আগে দেখছি, কথা বলতে গেলেও প্রাসঙ্গিকভাবে এটা ওটা, আরে আপনার একটা মিউজিক ভিডিও দেখেছি বা এরকম, আপনাকে তো খুব সুন্দর লাগছিল, আমার এক্সপেকটেশন থেকে গানের কথা যে আপনার গানটা কিন্তু অনেক সুন্দর লাগছে, শুনতে ভালো লাগছে, এটা আসলে এক্সপেকটেশন থাকে। যুগের সাথে সবকিছুই আসলে পরিবর্তন হয়, অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়, আমাদের কাজের ঘরানা চেঞ্জ হচ্ছে, আমাদের কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, আমরা আধুনিক হচ্ছি, কিন্তু কেন জানি কিছু একটা আসলে গানের ক্ষেত্রে একটু মিসিং লাগে। যে ছোটবেলা থেকে সিডিতে কিন্তু আমরাও, বাবা যখন কিনে আনতো ওই সময়টাতে সিডিতে দেখতাম, শুনতাম, দেখতাম তো টেলিভিশনে, সিডিতে যে শোনার যে ব্যাপারটা, ক্যাসেটে গানগুলো বাজে, ওই জিনিসটা আসলে আমরা মনে হয় এই জেনারেশনে, আমরা ইয়াং যারা, আমরা মনে হয় এই জিনিসটাও এখন পাচ্ছি না, মিস করে আসলে অনেকে এটা, এবং পায়ও নেই অনেকে আসলে এই জেনারেশনে। এবং এই যে শোনা, এটাও কিন্তু একটা শিল্পীর জন্য একটা চর্চা, গান শুনতে পারাটা চোখ বন্ধ করে বা সেটাকে ধারণ করাটা একটা চর্চার মধ্যে পড়ে। আপু, আপনার একটি গান রয়েছে ধন্য ধন্য বলি, এই গানটি আপনার কণ্ঠে আমার শুনতে চমৎকার লাগে, বরাবরই এই গানটার আমি ভক্ত আসলে। তো এই গানটি আপনার কণ্ঠে শুনতে চাই একটু। সাইজির গানের মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে, আমার মনে হয় না আমি যেভাবে সাইজির গান আসলে গাওয়া উচিত বা দরকার ওইভাবে এখনো গাইতে পারি। এটা একদম আধ্যাত্মিক লেভেলের একটা ব্যাপার আসলে, যারা গাইছি। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর পজতা করে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের ওপর, ওমরে শূন্যের ওপর পজতা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। আপু, আপনার জায়গা থেকে আপনি গানের চর্চা কতটুকু করতে পারছেন? সকালটা শুরু হয় কিভাবে, পুরো দিনের রুটিনটা একটু জানতে চাই। আমার সব সময় গানের রিয়াজটা সকালে করা হয় না, একদম সত্য কথা বলতে। বাট যখন দেখা যাচ্ছে যে আমার কোনো প্রোগ্রাম থাকছে, শোজ বা লাইভ কোনো কিছু থাকে, তখন অটোমেটিক্যালি একটা দায়িত্বর জায়গা থেকে মনে হয় যে আমার করতেই হবে আজকে, যেহেতু আজকের দিনে আমার কোনো না কোনো কাজ আছে, বাট ডেইলি করা উচিত। এটা একেবারেই বেইমানি করা গানের সাথে,
যদি বলি এক কথায়। সকালটা শুরু হয় যখন কোনো কাজ থাকে, শোজ থাকে। আমার ফোনে অ্যাপস, তানপুরার একটা অ্যাপস আছে। দেখা যাচ্ছে যে আমি এটা কানের কাছে ছেড়ে দিয়ে যে গানগুলো গাইবো বা গাওয়ার যে প্রিপারেশন থাকে, ওই গানগুলো আমি তানপুরার স্কেলটা ছেড়ে দিয়ে আমি ওইভাবে একটু গাই নিজের মতো করে, এবং প্র্যাকটিস সেটা করা হয় মিররের আসলে। সামনে, হ্যাঁ, ওকে। পারফরমেন্সের আগে মিররের সামনে আমি গাইবার চেষ্টা করি আর কি, তাহলে আমার অডিয়েন্সের সাথে আমি একটু কানেক্টেড থাকতে পারি ভালো মতো। এটা আমি করি, মানে আমার অনেক সিনিয়রসদের কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছি যে অনেক সময় পারফরমেন্সটা বা গাওয়ার সময় মিররের সামনে যদি দাঁড়িয়ে আপনি নিজেকে দেখে দেখে গান, ওইটা আরো ভালো হয়, মানে ইমপ্রুভমেন্ট আরো ভালো হয় আর কি। তারপরে তো সকালে গতানুগতিক নাস্তা, তারপরে দেখা যাচ্ছে যে এখন একটু বেশি মুভি বা সিরিজ এগুলো একটু দেখা হয়, কারণ শোজ যেহেতু কমে গেছে, তো বাইরের ব্যস্ততা কিছুটা কম আমাদের। এরপরে ভার্সিটি থাকলে ভার্সিটি, আর প্রাইভেট ইউনিভার্সিটিতে তো মাশাআল্লাহ অ্যাসাইনমেন্টের অনেক প্রেশার, সো ওই একটা হ্যাসেল থাকে। দেখা যাচ্ছে মিড টার্ম আসতে আসতে চোখের পলকে ফাইনাল এক্সাম চলে আসে। আমার ক্লোথিং একটা ব্র্যান্ড আছে আমার নিজের নামে, ক্লোজেট বাই লিজা, সেটার পিছনে একটু সময় দেওয়া হয় বাসায় বসে বসে, যেহেতু ওইখানের ম্যাক্সিমাম পোশাক আমার ডিজাইন করা, শাড়ি বা পোশাক আশাক যাই যেটাই থাকে। আচ্ছা, এই কাজের পরিধি আইডিয়াটা কিভাবে এসেছে? এইটা আমার একেবারে নিজের একটা ভালো লাগা থেকে। তারপরেও আমাদের বাংলাদেশে এখন দেখলাম যে অনেক মেয়েরা পড়াশোনার পাশাপাশি বা তারা ম্যারিডও অনেকে, কিন্তু এই জায়গাটা থেকে খুব সরব যে তারা নিজে একটা আউটলেট দিচ্ছে। আর সেটা আপনার বাইরের দেশের ব্র্যান্ড হতে পারে, আমাদের নিজস্ব যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো আছে সেগুলো হতে পারে। মানে ওরা যেভাবে এফোর্টটা দেয়, তাদের থেকেই তো পোশাক নিয়ে আলটিমেটলি আমরা পড়ছি। সো মানে হোয়াই নট মি, আমি কেন করতে পারছি না বা আমি কেন পারবো না। আমার ছোটবেলা থেকেই একটু পোশাক আশাক বা জুতা, জুয়েলারি একটু নিজে মিলিয়ে মিলিয়ে পড়ার যে ব্যাপারটা বা ওই জিনিসটা একটু কাজ করতো আমার। এরপরে মনে হলো যে আমি একটু চেষ্টা করলে হয়তো বা পারবো। তো এরপরে দেখলাম যে আমার কলিগসদের কাছ থেকেও আমি একটা রেসপন্স পাচ্ছি, যে তারা আমার অনেক সময় পরে গেলে জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে কিনেছো বা নিয়েছো। যদি বলি যে আমি একটু গজ কাপড় নিয়ে একটু ডিজাইন করে নিজে মেক করেছি আর কি, খুবই অবাক হতো। এরপরে দেখলাম যে তারাও একটা আগ্রহ প্রকাশ করলো। তো এরপরে মনে হলো ক্লোজেট বাই লিজা রান করা যেতেই পারে। আচ্ছা, সেই জায়গা এখন পর্যন্ত সবচেয়ে ভালো রিভিউ কোনটা এসেছে কাস্টমারের কাছ থেকে, বা যে রিভিউটা দেখে মনে হচ্ছে? ওকে, হ্যাঁ, আমি শাড়ি, ব্লাউজের ব্যাপারে আমি একটু বেশি কনসার্ন। আমার মনে হয় যে শাড়ি যখন আমরা পরি, শাড়ির থেকে মনে হয় ব্লাউজে একটু বেশি সবার চোখ থাকে, যে ব্লাউজটা আসলে কিভাবে বানিয়েছে, কাস্টমাইজ করা হয়েছে কিভাবে। সো আমার একটা শাড়ির রিভিউ খুব ভালো এসেছে, যে শাড়ির সাথে ব্লাউজের ব্যাপারটা। তো আমি ওখান থেকে ইন্সপায়ার হয়ে আমার মনে হয়েছে যে আমি ব্লাউজে একটু কনসেন্ট্রেশন আলাদাভাবে দিতে পারি। শাড়ির ব্যাপারটাতে আসলে কাস্টমারদের এরকম কোনো থাকে না, যে শাড়িতে তো কোনো আসলে মাপঝোঁক বা এরকম লাল কিছু শাড়ির নাই। আইডিয়াটা এসেছে নাকি? না, লাল শাড়ি আসলে আমার অনেক আগে গানটা করা, রিলিজ করেছি তো আমি মাত্র কিছুদিন হলো। বাট ভালো হয়েছে আসলে, লিজার সাথে গেছে যে যেহেতু এইটা নিয়েও কাজ করা হচ্ছে। আর লিজা খুবই প্রকৃতি পছন্দ করে, তো ওই জায়গাটা থেকে আমার পুরো লাল শাড়ির শুটিংটাই করা হয়েছে। নদী, তারপরে বট গাছ, তারপরে নৌকা, এই এই সবুজের মধ্যে আসলে এই গানের শুটিংটা করা হয়েছে, এবং খুবই স্বল্প পরিসরে খুব শর্ট টাইমে করা। কিন্তু কেউ দেখলে আসলে ভাবে যে আমরা একটু প্ল্যান করে বা মানে ওয়েল প্ল্যান করে আসলে এটা করা। আর রাস্তাঘাটে দেখে দেখে নেমে নেমে আমরা মানে হঠাৎ হঠাৎ করে কিছু ফুটেজ নিয়ে গানটা রিলিজ করেছি ভিডিও মেক করে। বাহ, খুব ভালো। অবসর সময় কি করা হয় এখন আপু? অবসর সময় আমার এই যে ডিজাইনগুলো বের করা হয়, আর আমি আমার ফোক ছাড়াও আমি অন্য ঘরানার গান শুনি। আমার অনলাইন পেজ, আর প্রথম আউটলেটটা আমি রাজশাহীতে দিচ্ছি, রাজশাহী ইউনিভার্সিটির পাশে। আমার মনে হয়েছে যে পেজটা আমি ঢাকাতে রান করাবো, আর প্রথম আউটলেটটা হচ্ছে আমি রাজশাহীতে দিব, আমার জন্মস্থানে। মানে এটা আমার আলাদা একটা আগে থেকে নিয়ত ছিল যে আমার জন্মস্থানে আমার আউটলেটের প্রথম ব্রাঞ্চটা রাজশাহীতেই হবে। সো রাজশাহী ইউনিভার্সিটির পাশে আমার আউটলেটটা ওপেন করা হবে মানে ভেরি সুন। আর পেজ আপাতত রান করাচ্ছি, আর অনলাইন থেকে আমি নিজেও কেনাকাটা করি। তো আমার মনে হলো যে অনলাইনটা আমি ফার্স্টে একটু রান করি। খুব ভালো লেগেছে আপু, খুব ভালো একটু উদ্যোগ নিয়েছেন। আশা করছি ঢাকার আউটলেটে আমরা যেতে পারবো এবং অনলাইনে অবশ্যই আমরা অর্ডার করব। অনেক অনেক শুভকামনা রইলো, বরাবরের মতোই আজও কথা বলে বেশ দারুণ লেগেছে। অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। সবসময় এই জায়গাটাতে বসলে অনেক কিছু বলতে পারি, অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি আসলে মন খুলে। আমি সবসময় বলি বা চিন্তা করি যে গানের একদম মিউজিক্যাল যে প্রোগ্রামগুলো, এগুলোর পাশাপাশি আসলে এই টক শোগুলোও দরকার, যেখানে একটু সাবলীলভাবে কথা বলা যায় অনেক কিছু নিয়ে। আপনিও ভালো থাকবেন। আর এটিএন বাংলা একটা সবসময় এখানে বসলে ধন্যবাদ দেয়ারই থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।
দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।